ও প্রতিরোধ। প্রিয় দর্শক, আমরা সকলেই আসলে জানি আজকের বাংলাদেশ, আজকে পর্যন্ত আমরা বাংলাদেশের গণমাধ্যমে আসলে প্রকৃত সত্য তথ্যগুলো পাই না। যে তথ্যগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই এবং আন্তর্জাতিক মিডিয়া এখন যে কথাগুলো বলছে, সেই কথাগুলোকে যদি আমরা এক লাইনে আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম যে আজকে 5ই আগস্ট 2024 পরবর্তী সময় থেকে শুরু করে আজকের বাংলাদেশ একটি মানে স্মরণকালের 1971 সালের আগের সময় থেকেও সবচাইতে ভয়াবহ ক্রান্তিকালে উপস্থিত হয়েছে। এই সময় যে রাষ্ট্র, আমাদের রাষ্ট্র ধ্বংসের দিকে এবং রাষ্ট্রের যে জনগণ, রাষ্ট্রের উন্নয়ন, সকল কিছু আজকে প্রশ্নের মুখে, হুমকির মুখে। বাংলাদেশের মানুষ আজকে অসহায়ভাবে তাকিয়ে আছে এর প্রতিরোধ কোত্থেকে আসবে, এবং বাংলাদেশের মানুষ এরকম ক্রান্তিকালেও অকপটে বলছে শেখ হাসিনার সময় তারা ভালো ছিল এবং তারা আশা ব্যক্ত করছে যে তিনি আসলেই সকল সমস্যার সমাধান হবে। আমরা আজকে আলোচনার পর্বে শুরুতেই চলে যেতে চাই। আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই শুরুতে, সেটি হচ্ছে যে আমরা জানি 1971 সালের ইতিহাস, আমরা জানি 71 সালের আগে থেকে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম, এবং যে প্রশ্নটি অনেক আগেই মীমাংসিত, ইতিহাসে স্মরণীয়ভাবে উল্লেখযোগ্যভাবে আছে, সেটি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রের পক্ষ থেকে এই বাংলাদেশের মানুষকে সহ তিনি বলছেন স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন। এই যে একটি মিথ্যা তথ্য রাষ্ট্রের পক্ষ থেকে তিনি দিচ্ছেন, যেটি তার কর্ম নয়, কিন্তু তিনি এটি করেছেন। এরকম একটি অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ হিসেবে, এটাকে আপনি কিভাবে বলতে চান? দেখুন, আজকে 1 ডিসেম্বর আমাদের বিজয়ের মাসের প্রথম দিন। আজকের এই দিনে আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 1971 সালে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে দেশ মাতৃকার ঋণ পরিশোধ করেছে, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রম হানি, এবং আমাদের ইতিহাসের মহানায়ক, আমাদের স্বাধীনতার স্থপতি, যিনি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের পরাজয়, অপমান, গ্লানি প্রতিশোধ নিয়ে এক মরণপণ মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এবং তার নেতৃত্বে বাংলাদেশের অগণিত মানুষের আত্মবলিদানের বিনিময়ে এক সাগর রক্ত ঢেলে দিয়ে
স্বাধীন হয়েছিল বাংলাদেশ 16 ডিসেম্বর। প্রশ্নটা হচ্ছে এই স্বাধীনতার ঘোষককে, এই বিতর্কের সূত্রপাত যাকে ঘিরে এই বিতর্কিত ঘোষক বিষয়টি উচ্চারিত হচ্ছে, জেনারেল জিয়াউর রহমান তার জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে তিনি কখনো বলেননি, এবং ঐতিহাসিক 7ই মার্চ যেখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার প্রেক্ষিতে জিয়াউর রহমান তিনি নিজেই বিচিত্রার একটা নিবন্ধে তিনি বলেছিলেন, লিখেছিলেন, 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা স্বাধীনতার গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছি। এরপর আসুন স্বাধীনতা ঘোষক আর এই ঘোষণার পাঠক দুটা কিন্তু ভিন্ন বিষয়। তার সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, ঘোষণা করা অধিকারটি তিনি কি করে পেলেন? চলে যেতে হয়, ফিরে যেতে হয়, 70-এর নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশে তথা তৎকালীন পূর্ব বাংলা জনগণের প্রদত্ত ম্যান্ডেট, বিপুল ম্যান্ডেট, সে ম্যান্ডেটটি পেয়েছিল কে? স্বাধীনতার ঘোষণা করা যুক্তিযুক্ত, আইনগত কার অধিকার, এটা অবশ্যই বিবেচনা করতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে প্রদত্ত ম্যান্ডেট বলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন 25শে মার্চ মধ্যরাতে। এখানে জেনারেল জিয়াউর রহমানের তৎকালীন মেজর জিয়া কোনো ম্যান্ডেট ছিল না স্বাধীনতা ঘোষণা করা, যে কারণে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম, I hereby, I Major Jia hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান সাহেব নিজেই বলেছেন তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কালুঘাট বেতার কেন্দ্রে তিনি পাঠ করেছেন। সেখানে মরহুম এম এ হান্নান তিনিও ছিলেন পাঠক, এই ঘোষণার পাঠক। তারপরে আবুল কাসেম সন্দীপ আরেকজন ঘোষণার পাঠক। এখন ঘোষণার পাঠক হিসেবে তখন যেহেতু মেজর জিয়া সেনাবাহিনীর প্রতিনিধি, একজন সেনাবাহিনীর অফিসার, তার ঘোষণাটার মূল্য সার্বিকভাবে জনগণের কাছে বেশি। অনুপ্রেরণার দিক থেকে স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়ে এই মুক্তিযুদ্ধকে আরো বেগবান করতে এই ঘোষণার প্রয়োজন ছিল অন বিহাফ অফ বঙ্গবন্ধু। একজন মেজর যখন এই ঘোষণাটি দেন তখন পাবলিকলি এটার একটা ভিন্ন পারসেপশন দাঁড়িয়ে যায়। কাজেই আমি এভাবে স্বাধীনতার ঘোষণা নিয়ে মোহাম্মদ ইউনূস গায়ে পড়ে হঠাৎ করে যে বক্তব্যটি দিলেন, এটা তিনি ইচ্ছে করে দিলেন। জি, একদম এইটা তার পূর্ব পরিকল্পিতই ছিল। পোস্টার হিসেবে, জি, ডিপ স্টেটের পাপেট হিসেবে, রেজিম চেঞ্জের নায়ক হিসেবে তার যে লক্ষ্য, তার যে এজেন্ডা, সে এজেন্ডা বাস্তবায়নেরই একটা অংশ। একদম। আমি একটা সম্পূরক প্রশ্ন এখানে একটু লিডার একটা সম্পূরক প্রশ্ন আপনাকে এর সাথে দিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সকলে বলছিল যে এরা স্বাধীনতার বিরোধী অপশক্তি, পাকিস্তান হানাদার বাহিনীর দোসর, রাজাকার আলবদর, তখন অনেকে বলছিল এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটি বয়ান, বাংলাদেশ আওয়ামী লীগ এরকম বলছে। কিন্তু এখন এই বর্তমান সময়ে তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টার এই বক্তব্য এবং বর্তমানে জামাত ইসলামীর যে আস্ফালন, সবকিছু মিলিয়ে কিন্তু আপনি যে কথাটি বলছিলেন সেটা সূত্র ধরেই বলছি যে এই যে স্বাধীনতা বিরোধীদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা, তাদের উত্থানকে নিশ্চিত করা এবং তাদেরকে ক্ষমতার শীর্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা হিসেবে এই বক্তব্যটি তিনি পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে দিয়েছেন। তো এই জায়গাটায় জনগণ এখন বুঝতে পারছে আপনি যেটি বলছিলেন। এরকম একটি অবস্থায় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু এটা একটা অশনি সংকেত আমরা মনে করি যে যারা ক্ষমতার শীর্ষে যাচ্ছে সেখানে আপনার দিক থেকে কি বক্তব্য? দেখুন, এজেন্ডাটি তো পূর্ব পরিকল্পিত। তিনি নিঃসন্দেহে ডিপ স্টেটের পাপেট। তাকে এখানে সহায়তা দিয়েছে পাকিস্তান, পৃষ্ঠপোষকতা করেছে জামাত শিবির, মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এবং সঙ্গে আমাদের সামরিক
বাহিনীর সহায়তা এবং তারা এর পেছনে ছিল বলেই বাংলাদেশের জনগণ, বিশ্ববাসীও মনে করে যেটা সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া এ ধরনের একটা ভায়োলেন্ট ইনসারেকশন, সহিংস উত্থান বাংলাদেশে ঘটতো না। ছাত্র সমাজ যেখানে আবেগপ্রবণ ছাত্র সমাজ এখানে প্রতারিত হয়েছিল এবং প্রতারণার শিকার আজ দিনে দিনে সেটা সত্য হয়ে বেরিয়ে আসছে। তাদের অনেকেই এর ভেতরে তাদের সেদিনের যে অবসেশন, যে আবিষ্টতা, আচ্ছন্নতা, সেটা থেকে অনেকে নিজেদেরকে এখন বিযুক্ত করছেন এবং বলছেন যে আবেগ অনুভূতি প্রবণ হয়ে তারা সেদিন যোগ দিয়েছিল। এটা কোনো আন্দোলন ছিল না, এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল একটা ভায়োলেন্ট ইনসারেকশন। আজকে যেখানে প্রাইম টার্গেট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তাকে হত্যা করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং সেখানে একটা বিষয় আমরা যতটা জানি, তিনি সেদিন যে পরিস্থিতি বিরাজ করছিল, চারদিকে রক্তস্রোত, আগুন, মেট্রো রেলে আগুন, বিটিভি ভবনে আগুন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগুন, এই ভয়াবহ পরিস্থিতিতে নেত্রী বলেছিলেন, ঠিক আছে, আমার ক্ষমতার দরকার নেই, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। তার কিন্তু ইচ্ছা ছিল, সুপ্ত নয়, এটাও তিনি প্রকাশও করেছিলেন, প্রকাশ। কিন্তু যেটা হলো সেটা পরিস্থিতি চাপে হয়েছিল এবং নিরাপদে তিনি ভারতে করে আসতে পেরেছিলেন, লাকিলি এসকেপ করেছেন। যেটা 75-এও হাসিনা শেখ রেহানা তারা দুজন লাকিলি এসকেপ করেছেন। শিশুপুত্র রাসেলকে যারা রেহাই দেন, সেখানে শেখ হাসিনা শেখ রেহানা যদি থাকতেন 35 নম্বরে, তাদেরও সেদিন ওই রক্তস্রোতে ভেসে যাওয়ার কথা ছিল। এটা তারা বিভিন্ন বক্তব্যে অনেকে স্বীকারও করেছে যে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার পরিকল্পনা নিয়েই তারা আসলে গণভবনের দিকে রওনা দিচ্ছিল। আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগের এখানে আজকের বাংলাদেশে যে পরিস্থিতি, বাংলাদেশ আজ যে অবস্থার মধ্যে নিপতিত হয়েছে,
এই অবস্থা বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে, বিশেষত ডিপ স্টেট, পাকিস্তান, যারা তাদের ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রাখে, ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার ষড়যন্ত্রেও তারা ছিল। এবং এখানে মঞ্চের যে নাটক, এখানে আপনি যে কথা বলেছেন, মূল শক্তি ফার রাইট ফান্ডামেন্টালিস্ট ফোর্স। এই ফোর্সেস এরা শুধু বাংলাদেশেই এদের কর্মপরিসর নয়, তারা আন্তর্জাতিকভাবে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত, তাদের নেটওয়ার্কের সঙ্গে জড়িত, আল কায়দা নেটওয়ার্কের সঙ্গে এদের যুক্ত থাকার প্রমাণ আছে। পাকিস্তানের আইএসআই দীর্ঘদিন ধরেই এদের পেছনে কোভার্ট অপারেশনের লক্ষ্যে তারাও এদেরকে পরামর্শ দিত। ঢাকার পাকিস্তানি দূতাবাস, যেখানে আজকের মতো পাকিস্তানি কর্মকর্তাদের, সামরিক বেসামরিক কর্মকর্তাদের অনায়াস বিচরণ সম্ভব ছিল না, সেটা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে, তার দূরদর্শিতার কারণে, তার সে সময়ের যে তিনি তার নীতিগত যে অবস্থা, ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তান এবং এদের রাজনৈতিক যে আদর্শ, যে মৌলবাদী দর্শন, এর বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের যে চেতনা, সেই চেতনার ধারক বাহক এবং কঠোর হস্তে তিনি অবস্থান নিয়েছিলেন এবং শত্রুতাকেও কঠোর হস্তে দমনের বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী অপরাধীদের বিচার, এই কাজটি অসম সাহসে সম্পন্ন করা বাংলাদেশে আর কোনো নেতার পক্ষে সম্ভব ছিল বলে আমরা মোটেও বিশ্বাস করি না। এবং আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক থেকে বাংলাদেশ এখন লুটপাটের মহাসড়ক, উন্নয়নের মহাসড়ক থেকে বাংলাদেশ এখন দুর্নীতির মহাসড়কে নেমে গেছে। অন্ধকার, অনিশ্চয়তা আমাদের নিত্যদিনের। ঢাকা শহরে একজন রিক্সাওয়ালা যদি বলে যে শেখ হাসিনার আমলে আমরা রাতে ৩টা পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াতাম, এখন দিনের বেলা ১২টার সময় সেই সুযোগ বাংলাদেশে নেই। এখন কেউ এখানে নিরাপদ, মাইনরিটি নিরাপদ নয়, তাদের মন্দির,
তাদের বাসভবন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই ধ্বংসের কিনারা চলে এসেছে। সন্ধ্যার পর এই বাংলাদেশে নারীরা ঘর থেকে বেরোতে নিরাপদ করে না, অথচ বাংলাদেশের একজন নারী সেদিন ভিডিওতে একজন মহিলা বলছিল যে আমরা শেখ হাসিনার সময় রাত 12টার পর একা একা এই শহরে ঘুরে বেড়িয়েছি, কেউ আমাদের স্পর্শ করতে সাহস পায়নি। আর আজকে এমন কোনো মুহূর্ত নাই প্রকাশ্য দিবালোকেও আমরা আক্রমণের শিকার হই। এদেশে আজ সাংবাদিকরা নিরাপদ নয়। 1000-এরও বেশি সাংবাদিকের হয় চাকরি গেছে অথবা অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আজকে আইনজীবীরাও এখানে নিরাপদ নয়। আজকে বহু আইনজীবী কারাগারে রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে, যেখানে আমাদের লক্ষাধিক লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে, সেখানে সাংবাদিকরা চাকরিচ্যুত হয়ে অনেকেই কারাগারে। আজকে শিক্ষক, দেশের যারা শিক্ষক সমাজ, তাদের চাকরিও আজকে নিরাপদ নয়। তাদেরকে অনেককেই চাকরিচ্যুত করা হয়েছে, অপমান করে নির্বাচন করেছে। এটা তাদের ব্লু প্রিন্টে অংশ বলে আমরা মনে করি। ছাত্রলীগকে ব্যান করে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নেতৃত্ব তুলে নেয় সেই জামাত শিবিরের ক্যাডারদের হাতে এবং তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে এবং এরপর তারা একটা সাজানো নির্বাচন ডাকসু, জাকসু, রাকসু আর চাকসুতে তারা করে নেই। তাদেরই সেই বরকন দাস, এই যে প্রশাসনিক যে নেতৃত্ব, তাদের মাধ্যমে এই কারচুপির নাটক তারা সাজিয়ে নেয়, প্রহসনমূলক নির্বাচন তারা অনুষ্ঠান করে। এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল তথা সামগ্রিকভাবে বিএনপি সারা দেশে মব সন্ত্রাসের নেতৃত্ব দিয়ে এরা জনবিচ্ছিন্ন হয়ে পড়তে শুরু করে এবং এক পর্যায়ে তারা আমাদের বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন, তাদেরকে হত্যা করা, গণপিটুনি, মবক্রেসির নামে অনেককেই হত্যা করা নৃশংসভাবে এবং অনেকের সর্বস্ব কেড়ে নিয়ে নিঃস্ব করে দেওয়া, এই এজেন্ডাটি গ্রহণ করেছিল বহুদিনের না খাওয়া পার্টি বিএনপি, হাওয়া ভবনের যুবরাজের সেই পার্টি। সেই পার্টি ক্রমেই তাদের খারাপ আচরণের জন্য জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এই সুযোগে পরবর্তী টার্গেট আগামী নির্বাচনে জয়লাভের জন্য ফার রাইট সেই ফান্ডামেন্টালিস্ট জামাত তাদের এজেন্ডা বাস্তবায়ন শুরু করে। বিএনপির খারাপ আচরণের বিপরীতে তারা ভালো মানুষ রেখে ভালো ভালো কথা বলছে,
ভালো ভালো উদ্দেশ্যের কথা বলছে এবং নির্বাচিত বলে কি করবে, ট্যাক্স ফ্রি গাড়ি তারা নেবে না, তারপর তারা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবে না, তারা ফ্ল্যাট নেবে না সরকারিভাবে। এইসব নানান কথা, নানান মুখরোচক বক্তব্য জনগণের সামনে তারা তুলে ধরছে, ভালো মানুষ সাজার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে ৭১-এ আমাদের ৩০ লাখ যে মানুষের উপর যে গণহত্যা, যে জেনোসাইড, আমাদের নারীদের, মা বোনদের পাকিস্তানিদের হাতে হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল এই জামাত আর শিবিরের লোকেরা। এরাই আলবদর বাহিনী করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিজেদের বাড়ি ঘর থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। এই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে পুরোপুরি ভাবে জড়িত জামাত। আজকে তারা ভালো মানুষ সাজার চেষ্টা করছে। আর বাংলাদেশেরও কিছু সুবিধাবাদী মানুষ আছে যারা মনে করছে আওয়ামী লীগ আমলের সুবিধা পায়নি, তারপর বিএনপির আচরণে অসন্তুষ্ট, তারা এখন প্রচার করছে সবার চেয়ে দাড়ি পাল্লাই আজকে। অথচ তাদের লোকেরা বিভিন্ন জায়গায় প্রচার করছে যে জান্নাতে যেতে বলে জামাতে ভোট দিতে। এইসব অপপ্রচার বাংলাদেশে করছে, জনগণকে প্রলুব্ধ করছে। আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, কাজে জামাতই একমাত্র বিকল্প শক্তি হতে পারে। জামাতের স্বরূপ তারা এখনো বুঝতে পারেনি। আজকে কি সুন্দর সুন্দর কথা বলে ডাকসুর বিধি হয়েছে সাদিক গায়ে। এই ছেলেটি জঘন্য ভাষা, লাথি মেরে শেখ হাসিনাকে ভারতে তাড়িয়ে দিয়েছে। লকডাউনের দিন সে একটা ক্রিকেটের ব্যাট নিয়ে মাস্তানের মতো বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে থাকে। তাকে যখন কেউ জিজ্ঞেস করে বলে ছাত্রলীগ করছি। তারা এগুলো প্রকাশ্যেই বলেছে, প্রকাশ্যেই টিভি ক্যামেরার সামনে বলেছে। সে শেষ বিকেলে ব্যাট হাতে নিয়ে ক্রিকেটের বলে পেটাচ্ছে আর বলছে ছাত্রলীগ পেটাতে পারিনি, খুঁজে পাইনি, তাই এখন ক্রিকেটের বল পেটাচ্ছে। এই ধরনের জঘন্য ভাষা ব্যবহার করছে। চট্টগ্রামে শাহজাহান চৌধুরী এমনও বলেছে তার কথায় সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে। এমনও বলেছে ডিসিএসপিরা জামাতের কথা উঠবে, জামাতের কথায় বসবে, ইউএনও ওসিরা জামাতের হুকুমের চাকর হিসেবে থাকবে। এইসব কথা, এটাই কিন্তু শাহজাহান চৌধুরীর যে বক্তব্য, এটাই কিন্তু জামাতের ভেতরের বক্তব্য, এটাই তাদের আসল রূপ। কেউ এখন উন্মোচন করছে, কেউ পরে করবে। সময় যখন আসে, যদি ইউনূসের সেই স্বপ্ন বাসনার অংশ হিসাবে আগামী নির্বাচন যদি হয়, সেখানে তারা জয়ী হতে পারলে, আমি যে বলেছিলাম এরা ক্ষমতা এলে আমাদের ৫ লাখ লোককে
হত্যা করবে মুক্তিযুদ্ধের সম্পর্কে। শফিক সাহেব, ডক্টর শফিক অবশ্য কথাবার্তা আচরণে অনেক সংযত। তিনি বলেছেন ওবায়দুল কাদের সাহেব 5 লাখ লোক হত্যা করব আমরা, এমন কথা দফায় দফায় বলেছেন। এখন কি হলো? এখন তো কিছু হবে না, হবে ক্ষমতার মঞ্চে যখন যাবেন তখন আমি তো 5 বলছি, আন্ডা বাচ্চাও আপনারা রাখবেন না মুক্তিযুদ্ধের। একথা আমরা ভালো করে জানি। এটা আপনার এই কথার সাথে আমি শুধু আরেকটু যুক্ত করে দিতে চাই। এখন হয়তো আমরা গুনতে পারছি না, কিন্তু নদী নালা খাল বিল সহ বিভিন্ন জায়গায় যে মানুষের খণ্ডিত শরীর পাওয়া যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে, বহু মানুষ নিখোঁজ, যে পুলিশ মারা গেছে 5ই আগস্ট পরবর্তী সময়, সেখানে অগণিত মানুষ কিন্তু হত্যা হয়েছে, নির্যাতিত হয়েছে, বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে, স্থাপনা ধ্বংস হয়েছে, এবং মুক্তিযুদ্ধের সকল কিছুকে তারা ধ্বংস করেছে, এবং সেটা পূর্ব পরিকল্পিতই ছিল, এবং তাদের সকলকে ইন্ডিমনিটি দিয়ে সমস্ত কিছু সব ভেঙে ফেলেছে, ভাস্কর্যগুলো ধ্বংস করেছে। তো এগুলো তো সব জামাতেরই প্রেসক্রিপশন, সব চিহ্ন তারা মুছে ফেলতে উদ্যত হয়েছে, এবং তারা তাদের সেই চিরুনি অভিযান, জি, মুক্তিযুদ্ধকে ধ্বংস করা চিরুনি অভিযান, যার গডফাদার হচ্ছে পাপেট মোহাম্মদ ইউনূস। এই মানুষ মুক্তিযুদ্ধ করেনি, স্বাধীনতা সংগ্রাম দেখেনি। এই মানুষটি আমাদের শহীদ মিনারে যায়নি, আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি। আমাদের দেশে যখন জলোচ্ছ্বাস, বন্যা কবলিত, এই মানুষ পাশে দাঁড়ায়নি। আমরা কখনো দেখিনি মানুষের পাশে দাঁড়াতে। করোনার সময় বাংলাদেশে যে মহাসংকট, তখনও এই মানুষ বাংলাদেশের সেই করোনা কবলিত জনগণের পাশে এসে দাঁড়ায়। ইনি মোহাম্মদ ইউনূস, এর কোন দেশপ্রেম নেই। এর লক্ষ্য হচ্ছে নিজের ক্ষমতা, এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে তার প্রভুদের হাতে, সে পাকিস্তানের এজেন্ট, সে ডিপ স্টেটের এজেন্ট, এই বিদেশি শক্তিদের হাতে বাংলাদেশকে নিঃশর্তে তুলে দেওয়া, তথা এই বাংলাদেশকে বিক্রি করে হলো ক্ষমতার মঞ্চে থাকা। আজকে কেন প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে চায় সেটা কি আমরা বুঝি না? বাংলাদেশের মানুষ এত বোকা, আমাদের বন্ড অলরেডি বিক্রি করে দিয়েছে। আজকে গত কয়েকদিনে বাংলাদেশে উপর্যুপরি পাকিস্তানের কর্মকর্তারা, সামরিক বেসামরিক কর্মকর্তারা বাংলাদেশে আসছে, তাদেরকে লালমনিরহাট দেখাচ্ছে। সেখানে যে এয়ারবেস, সে এয়ারবেসে কথা দিয়েও এয়ার রাডার সিস্টেম স্থাপন করছে। চিকেন নেক, ভারতের চিকেন স্নেককে লক্ষ্য করে গুটি সাজানো হচ্ছে। পাকিস্তানি সেনানায়করা বাংলাদেশে এসে তারা আজকে চিকেন নেকের আশেপাশে বাংলাদেশের সেই সমুদ্র সীমা, সমুদ্রের প্রবেশদ্বার চট্টগ্রামে, সেখানে তারা আসা যাওয়া করছে। শেখ হাসিনা যে বলেছেন, আমি যদি গ্যাস বিক্রি করতাম, যদি আমি বাংলাদেশের, জি,
চাপের কাছে নতি স্বীকার করে দিতে পারতাম, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা ছিল। আমি নিঃসন্দেহে ক্ষমতায় থাকতে পারতাম। আমি কম্প্রোমাইজ করিনি আমার স্বাধীনতাকে, আমি কম্প্রোমাইজ করিনি আমার সার্বভৌমত্বের প্রশ্নে, আমি কম্প্রোমাইজ করিনি বাঙালি জাতীয়তাবাদ, জাতিসত্তা, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা সংগ্রাম, আমাদের সাদাত্ম্যবোধ, স্বাধীন সত্তা, এইসব প্রশ্নে আমি আপোষ করিনি। সেটাই আমার অপরাধ। আজকে দেখুন, বিশ্বব্যাংক বলছে গত কয়েক মাসে বাংলাদেশে ২৭ লাখ মানুষের চাকরি আছে, এর মধ্যে ৫০ লাখ মানুষ বেকার এখন। এর মধ্যে আমি বিশ্বব্যাংকের রিপোর্ট দিয়েছি, জি জি, এর মধ্যে ১৩ লাখ হচ্ছে নারী যারা চাকরিচ্যুত হয়েছে। ৩৫০০ মিল কারখানা বন্ধ। বিকাশমান যে গার্মেন্টস, আমাদের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস, সেই গার্মেন্টস আজকে ধ্বংসের পথে। আজকে বাংলাদেশ খেলাপি ঋণে শেখ হাসিনার আমলে ৮%। সেই বাংলাদেশ ২ মাস আগেও ছিল ২৮%। কোথা থেকে কোথায় গেল? ৮ থেকে ২৮। আর এখন নাকি সর্বশেষ রিপোর্টে যেটা জানলাম, যে বাংলাদেশ এখন খেলাপি ঋণে ইউক্রেন, বেনি, গিনি এবং আফ্রিকা সাদের চেয়েও আরো উচ্চতম জায়গা আজকে উন্নীত হয়েছে, মানে অবনমিত হয়েছে। এ হচ্ছে বাংলাদেশের আজকে অবস্থা। আমরা দারিদ্র বঙ্গবন্ধু কন্যা 18% নামিয়েছিল, সেই 44%। সেই দারিদ্র এখন সেই 18% থেকে অলরেডি 28% অতিক্রম করেছে। হত দরিদ্র 7 থেকে 12% ইতিমধ্যেই অবনমিত হয়েছে। আজকে এশিয়ার মধ্যে এখন নাকি ইনফ্লেশন, মুদ্রাস্ফীতিতে বাংলাদেশ প্রথম স্থানে চলে গেছে। আমাদের যে মুদ্রাস্ফীতি, খাদ্য মূল্য স্ফীতিতেও ঠিক সেই রকম একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। তাহলে কোথায় বাংলাদেশ, কোথা থেকে কোথায় আসলো? আলো থেকে অন্ধকার। শেখ হাসিনা আলোকিত করেছেন, তারা অন্ধকার, সেটাকে অন্ধকার করে দিয়েছে মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার সময় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছিল উন্নয়নে। এখন বাংলাদেশ অনিশ্চয়তা, অস্থিরতার রোল মডেল। আজকে ইউনূস যে নির্বাচন, এটাও তার একটা ব্লুপ্রিন্ট, ষড়যন্ত্রের অংশ। আমরা জানি না এই মুহূর্তে এই নির্বাচন কি নির্বাচন সে করবে। বাংলাদেশের 60 থেকে 62% মানুষ
যে দলটাকে সমর্থন করে সেই দলকে বাদ দিয়ে নির্বাচন প্রতিদিনই বিভিন্ন ভিডিওতে এসে সাধারণ মানুষ যেসব কথা বলে, করাইল বস্তির নারীরা যেসব কথা বলে, একজন বাস ড্রাইভার, পরিবহন শ্রমিক, রিক্সাওয়ালা, মুটে মজুর, গ্রামের কৃষক, তারা যে কথা বলে, শেখ হাসিনার আমলে ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল, 90 বছরেও বেশি বয়স, হাঁটতে পারছে না বৃদ্ধ, ভিডিওর সামনে এসে যখন তাকে জিজ্ঞেস করল একজন সাংবাদিক, আপনি কোন দলকে ভোট দেবেন, সে বৃদ্ধ জবাব দিল, আওয়ামী লীগই বাংলাদেশ। জি, কাকে ভোট দেবে বলছেন? আওয়ামী লীগই। হ্যাঁ, আওয়ামী লীগই বাংলাদেশ। এবং এটা বাংলাদেশের সাধারণ মানুষ সাহসের সাথে বলছে। জি, কাদেবে আমরা মোটামুটি শেষের দিকে একটা প্রশ্নটা এরকম যে আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যাকে তথাকথিত যে অবৈধ অসাংবিধানিক সরকার, তাদের যে অবৈধ ক্যাঙ্গারু কোর্ট, সেইখানে প্রতিহিংসা প্রহসনের রায় এবং সেই রায়ের যে কথা, সেগুলো আমরা জানি, সেটা জাতীয় আন্তর্জাতিকভাবে সেই রায়কে কেউ গ্রহণ করছে না, সকলে প্রত্যাখ্যান করেছে। জনগণ সেই রায়ের বিষয়ে তাদের যে মতামত, তারা সেটাকে প্রত্যাখ্যান করে জানিয়েছে। এবং এখন যে তারা ভোটের কথা বলছে, সেই নির্বাচন প্রক্রিয়াকেও কিন্তু জনগণ না বলছে, কারণ 60% ওপরে মানুষ আওয়ামী লীগকে চায়। এরকম একটা সময় যখন প্রশাসনকে ব্যবহার করে, আইন আদালতকে দখল করে, জিম্মি করে, এবং সাম্প্রদায়িক জঙ্গি উগ্র গোষ্ঠীদেরকে একদমই ক্ষমতায়িত করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা যা খুশি তাই করছে, মানুষের উপর জুলুম করছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযুদ্ধের সমর্থক হামলা মামলা সবই করছে। এরকম যখন রাষ্ট্র যখন পুরোপুরি তাদের দখলে বলছি এই কারণে যে কেউ তো কথা বলতে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে সকলেই বিক্ষুব্ধ হচ্ছে, 1971 সালের মতো ক্ষুব্ধ হচ্ছে। এরকম একটি সময় 71 সালে বাংলাদেশ আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে, প্রাণও গেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের, এবং বঙ্গবন্ধু তো সপরিবারে বুকে রক্ত দিয়েছেন। আজকে বাংলাদেশ যেখানে দাঁড়ানো, আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পিঠ দেয়ালে লেগে গেছে। আজকে প্রতিরোধ করতেই হবে, এর অন্য কোনো শব্দ কিন্তু নেই। আজকে এই অবৈধ অসাংবিধানিক এই জঙ্গি উগ্র গোষ্ঠীকে প্রতিরোধ করতেই হবে, এটা জনগণের বক্তব্য, এটা মুক্তিযুদ্ধের পক্ষের। এবং সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ 1971 সালে বলেছিল, লড়ব মরব স্বাধীন হব। এই যে লড়ব মরব স্বাধীন হব, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব 4 গুণ বেশি বেড়ে গেছে। আগে বাংলাদেশ আওয়ামী লীগকে বলা হয়েছে যে গণতন্ত্র নষ্ট হচ্ছে, নির্বাচন দিচ্ছে না, কিন্তু জনগণ তো এগুলো বুঝে গেছে। তো যার ফলে জনগণের যে আশা ভরসার জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা, এটা যেন আশার জায়গাটা, চাওয়া পাওয়ার জায়গাটা 4 গুণ বেশি, এবং আপনাদের দায়িত্ব এখন অনেক বেশি। সেই জায়গায় এই লড়ব মরব স্বাধীন হব, বাংলাদেশ আওয়ামী লীগ কতটা জনগণকে রক্ষা করবে, বাংলাদেশকে রক্ষা করবে। এটা বিজয়ের মাস, আজকে 1 তারিখ, 16ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জনগণ কিন্তু প্রতিটা মুহূর্তে অপেক্ষা করছে দেখুন, আমি স্বাধীনতাকে রক্ষা বলি। আইসিটি যে চিফ প্রসিকিউটর, সে একটা শিবিরের ক্যাডার। গোটা আইসিটির বিচারক যারা জাজমেন্টে ছিল, মর্তুজা সহ,
এবং অন্যান্য যারা বিচারক এবং আইসিটি যারা আইনজীবী ইনক্লুডিং তাজুল, গোটা আইসিটিটাই হচ্ছে জামাত শিবিরের। তাদেরকে দিয়ে এবং তাদেরকে নির্ভরযোগ্য আস্থাভাজন মনে করেছে মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, সঙ্গে আমাদের কামাল সাহেবেরও প্রথম দফায় প্রাণদণ্ড হলো। আমরাও আরো অনেকেরই আমাদের শত শত মামলা, নেতৃত্ব 686টা মামলা, এর মধ্যে 600টি হচ্ছে হত্যা মামলা। আমার মতো লোকেরও 300-র কাছাকাছি হত্যা মামলা। রেকর্ড পরিমাণ। প্রাণদণ্ড তো কতবার যে নেতৃত্ব 600 বারই প্রাণদণ্ড হওয়ার কথা, যে তারা যেভাবে ছক সাজিয়েছে। এগুলো হচ্ছে আসলে ইউনূসের প্রতিশোধ, প্রতিহিংসা। যে গ্রামীণ ব্যাংক থেকে অন্যায়ভাবে যে লোকটি গ্রামীণ ব্যাংকের সুবিধা ভোগ করছিল, বেনিফিশিয়ারি, সেখান থেকে লিগ্যাল ব্যাটেল করেও টিকতে পারেনি। 666 কোটি টাকা ক্ষমতায় বসেই মওকুফ করে নিয়েছিল। গ্রামীণের নামে শাখা প্রশাখা বিস্তার ঘটাচ্ছিল এবং সেটা থেকে কোটি কোটি টাকা লুট করে বাংলাদেশে সুইস ব্যাংকে হিসাব নিলে জানা যাবে বাংলাদেশের কত হাজার কোটি টাকা সেখানে এর মধ্যে জমা পড়েছে। আমি এখানে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আমরা প্রথমে ভেবেছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসলে আমাদেরকে হয়তো ক্ষমতায় বসিয়ে দেবে। পরে আমরা ভাবলাম আমাদের ৭১-এর বিশ্বস্ত বন্ধু ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। ফোন আসলেই একই কথা, কখন নেত্রী ফিরবেন, কখন আমরা ফিরব। তার মানে তারা মনে করেছে আমরা যেখানে আছি সেখান থেকেই সব নিয়ন্ত্রিত হচ্ছে। এ ধরনের অর্বাচীন ধারণাগুলো থেকে আমি বলবো আবেগ প্রবণ ধারণাগুলো আমাদের পরিহার করতে হবে। আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে। এই মানসিকতা নিয়ে আজকে তৃণমূলের যে অসংখ্য নেতা কর্মী মাঠে আছে, তাদেরকে আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এজেন্ডা দুটি। একটি এজেন্ডা হচ্ছে ইউনূসের পাপেট সরকারের পতন, এই সরকারকে বিদায় দিতে। তারপরে দ্বিতীয় হচ্ছে আমাদের বিজয়ের মুকুট যারা ছিনতাই করেছে, যারা আমাদের দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, যারা ৭১-এ গণহত্যার সঙ্গে জড়িত, আমাদের মা বোনদের হানাদার বাহিনীর হাতে
তুলে দিয়েছিল যারা, সেই জামাত শিবির, পরিষ্কারভাবে বলি, জামাত শিবির, ফার রাইট ফান্ডামেন্টালিস্ট, এদের আপরুটেড করতে হবে, এদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যারা চায় না, এখন তারা বলে বাংলাদেশ থেকে তারা শেখ হাসিনাকে লাথি মেরে ভারত পাঠিয়েছে, এই স্পর্ধার জবাব আমাদের দিতে হবে। আজকে অন্য কোন শক্তি আমাদের সাহায্য করবে, এটাকে মূল বিষয় বা আমাদের মূল উদ্দেশ্য চিন্তা করলে আমরা ভুল করব। আজকে এই অঞ্চলের জিওপলিটিক্যাল কন্ডিশন আমাদের জানতে হবে। এখানে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশকে ব্যাটেল গ্রাউন্ড করার লক্ষ্যে এবং আমাদের প্রতিবেশী বন্ধু ভারতকে ডিস্টেবিলাইজেশনে নিয়ে যেতে, অস্থিতিকরণের মধ্যে অন্ধকারে নিয়ে যেতে আজকে পাকিস্তান তাদের দেশের জঙ্গি মৌলবাদী গোষ্ঠী এরা সকলে মিলে গভীর ষড়যন্ত্রে আজকে লিপ্ত। আমরা কিন্তু ব্যাটেল গ্রাউন্ড হতে যাচ্ছি। যেভাবে সামরিক শক্তির মহড়া, যেভাবে আমাদের দেশকে রাখাইন আরাকানের সাথে যুক্ত করে নতুন দেশ, একটা বৃহৎ দেশে কংগ্রেস থেকে যে প্রস্তাব আসে, এই অবস্থা, আমাদের অবস্থান খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। এখানে আবেগে চললে হবে না। ৭১ সাল এখন, ৭১ আর ২০২৫ সাল এক নয়। তখন যে রণনীতি, সেই রণনীতি এখন কাজ হবে না। নতুন করে রণনীতি, রণকৌশল সাজাতে হবে। আমাদের নেত্রী আছে, আমাদের আশার জায়গা, স্বপ্নের জায়গা, আমাদের আস্থার জায়গা। বঙ্গবন্ধু কন্যা আছে, তার সঙ্গে তার বোন বঙ্গবন্ধুর আরেক কন্যা রেহানাও আছে। সময় মতো এবং আজকে কঠিন পরিশ্রম করে যাচ্ছে, কথা বলছে। বঙ্গবন্ধু দরিদ্র, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যোগ্য সন্তান, কম্পিউটার বিজ্ঞানী, আমাদের দেশের সম্পদ, যিনি আইসিটি বিপ্লবে একটা নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছিলেন বাংলাদেশে। এই তারুণ্যের প্রতি সজীব ওয়াজেদ জয়, তিনিও দিন রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। আমাদেরকে আজ, আমি একথাই সবাইকে বলবো, নেতৃত্ব আছে, নেতার নির্দেশ মেনে নেত্রী এখনো নির্দেশ দিয়ে যাচ্ছে এবং উপজেলা পর্যায় পর্যন্ত এবং বিদেশেও বিভিন্ন পর্যায়ে তিনি কথা বলে যাচ্ছেন, মিডিয়ার সাথেও কথা বলছেন। তার উদ্দেশ্য, তার লক্ষ্য
তিনি ইতিমধ্যেই পরিষ্কার করেছেন আমাদেরকে। সবাই আজকে যখন ফোন করে বলে মোবাইলে যে পরবর্তী নির্দেশ কি, নির্দেশ এক জায়গা থেকেই আসবে, এক কেন্দ্র থেকেই আসবে। নির্দেশ এক একজন এক একভাবে দেবে সেটা বলা যাবে। পরবর্তী বাস্তব অবস্থা বাংলাদেশে যখন বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার স্বদেশ প্রত্যাবর্তন, স্বাধীনতার আদর্শে স্বদেশ প্রত্যাবর্তন যখন নিশ্চিত হবে, তখন আমরা মূল্যায়ন করব আমরা কিভাবে চলব। আমাদের পথ চলা রণকৌশল তখনই নির্ধারিত। আমরা এদেশের জনগণের প্রতি প্রতিশোধের কোনো স্পৃহা আমাদের নেই। আমরা প্রতিহিংসা রাজনীতি করি, আমরা জনগণের রাজনীতি করি, জনগণই আমাদের ক্ষমতা উৎস। আমাদের ভুল হলে বাংলাদেশের মাটিতে ফিরে আমরা ভুলের কথা অবলীলায় বলতে থাকব এবং সে ভুল থেকে ভবিষ্যতে নির্ভুল অগ্রযাত্রার জন্য অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে 1 মিনিট সময় দেন, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ভাই যেভাবে বললেন, যে কথাগুলো স্পষ্ট করে, আমার ধারণা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে দেশে বিদেশে সবার কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে যাওয়ার কথা। তিনি যে কথাটি বলেছেন সবচেয়ে উল্লেখযোগ্য যে কথাটি, সেটি হচ্ছে আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে, কারণ এই বাংলাদেশ আমাদের, এই মুক্তিযুদ্ধের আমরাই ধারক বাহক। এবং এই যে জিও পলিটিক্সের যে বাংলাদেশ আজকে, যেখানে বাংলাদেশকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে, তাদের অসৎ উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। এবং পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর হয়ে যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে এবং যারা বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে নিধন করার নামে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে এবং আইনকে ব্যবহার করে, অপব্যবহারের মাধ্যমে যারা বঙ্গবন্ধু কন্যা সহ বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিহিংসার, প্রতিশোধের যে তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট বসিয়েছে, সেটি জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাখ্যান করা হয়েছে। আজকে আসুন আমরা বাংলাদেশের প্রশ্নে আমাদের লড়াই আমরা যেন করতে পারি, সেই প্রতিজ্ঞায় থাকি। এবং আমাদের বঙ্গবন্ধু কন্যা, যেমনটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন, যে কেন্দ্র থেকে নির্দেশ আসবে এবং আমাদেরকে এখন রণকৌশল বুঝে সেই পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে। সবাইকে আহ্বান করব, আসুন বাংলাদেশের পক্ষে থেকে বাংলাদেশের শত্রুদেরকে আমরা প্রত্যাখ্যান করব।